হিন্দু বাঙালির জেরুজালেম হলো এই পশ্চিমবঙ্গ, এবং আমরা 92% মানুষ ভোট দিয়ে এই ইসরায়েলকে দখল করেছি আমরা। এটা হিন্দু বাঙালির ইসরায়েল। এইখানে কিন্তু এই ধরনের চলবে না। যাদের পোষাচ্ছে না, বাংলাদেশ চলে যেতে পারে, পাকিস্তান চলে যেতে পারে, অন্য যে কোনো সেকুলার রাজ্য আছে, তামিলনাড়ু, ওখানে চলে যেতে পারে। এখানে থাকতে হবে না কাউকে। লায়েক আলী হোক আর নায়েক আলী হোক, যারা আছে প্রত্যেককে এখানে গ্রেপ্তার করা হতো। এদের বুঝতে হবে আমরা ঢাকায় গিয়ে পারবো এই ধরনের রংবাজি করতে? আমরা ঢাকায় গিয়ে পারবো একজন মুসলমানকে এরকম ভাবে পিটিয়ে মারতে? এদের কি করে সাহস হয় যে এখানে বসে একজন নিরপরাধ হিন্দুকে পিটিয়ে মারে? 3জন হিন্দুকে এরা পিটিয়ে মেরেছে। আর এইখানে একেবারে সেকুলারিজমের একদম মানে মানে হরিনাম খাবলা খাবলা চলছে নাকি? ইয়ার কি হচ্ছে? দেখুন, কার্ল মার্কস এবং তার যত ফলোয়ার্স আছে এরা সব 420। যেমন কার্ল মার্কস 420, লেনিন 420, স্ট্যালিন 420, মাও সেতুং 420, এরা সব 420। তসলিমা নাসরিনকে আনা হবে, তসলিমা নাসরিন কলকাতায় থাকবেন, কেউ তসলিমা নাসরিনের গায়ে হাত দিক, তারপর দেখা যাবে কি করা যায়। একদম 12 ডোজ চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের পর যেমন প্রিজনার অফ ওয়ার যারা ছিল, সেই প্রিজনার অফ ওয়ারদের সুভাষচন্দ্র বোস এবং রাসবিহারী বোসের হাতে তুলে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করার জন্য। ঠিক তেমন এরা আমাদের প্রিজনার অফ ওয়ার মাত্র। এদের কাজে লাগানো হবে আগামী দিনে অনেক বড় যুদ্ধের জন্য। ওটাকে সরিয়ে দেওয়া উচিত। আবার এসব নোটিশ ফোটিস দেওয়ার কি দরকার? ধরে সরিয়ে দেওয়া উচিত ওটাকে। মসজিদ রয়েছে। মসজিদ রয়েছে মানে? আমাদের যখন রাস্তা হয় তখন আমাদের মন্দির সরানো হয় না? আপনি দেখবেন বিভিন্ন রাস্তার পাশে যে বাজারগুলো আছে, ইচ্ছে করে একটা শনি মন্দির বানিয়ে রাখে, এই করে যাতে নাকি ওদের ওই বেদখল যাতে দোকানগুলো আছে সেগুলো যাতে না সরানো হয়। তো তারপর তো গভর্নমেন্ট এসে সেই মন্দিরগুলোকে ধর্ম মতো সরিয়ে দেয়। তো মসজিদ তো হবে না। এত বড় এয়ারপোর্ট, ওই এয়ারপোর্ট যদি দ্বিতীয় রানওয়ে না তৈরি হয়, কলকাতায় কোনো ডেভেলপমেন্ট হবে না। আমি আবার বলে দিচ্ছি, যদি দ্বিতীয় রানওয়ে দমদমে না তৈরি হয়, দমদম এয়ারপোর্ট বন্ধ করে দিতে হবে আগামী দিনে। কল্যাণীতে একটা যেমন হচ্ছে, বারুইপুরে একটা ওয়ার্ল্ড এয়ারপোর্ট বানাতে হবে। দমদম এয়ারপোর্ট অ্যাবসলিউটলি বন্ধ করে দিতে হবে। এটা বাস স্ট্যান্ড নয়, দ্বিতীয় এয়ারপোর্ট ন্যূনতম দরকার। কলকাতায় 4টে এয়ারপোর্ট দরকার। আগামী দিনে যেরকম ডেভেলপমেন্ট কলকাতার দিকে আসছে, কলকাতায় যেভাবে পোর্ট আসছে আগামী দিনে, যেভাবে ফ্রেট করিডোর আসছে, রেলওয়েজ আসছে, মেট্রো রেল আসছে, যে ডেভেলপমেন্টের প্ল্যানিং এবার শোভনবাবু দিয়েছেন, তাতে একটা রানওয়ে এয়ারপোর্ট যদি থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। বারুইপুরে একটা করতে হবে, কল্যাণীতে একটা এয়ারপোর্ট করতে হবে। এবং একটা রানওয়ে কোনো ভদ্রলোকের কোনো রাজত্বে একটা রানওয়ে চলে না। ওই আমি আবার বলছি, ইমিডিয়েটলি ওই মসজিদকে শিফট করতে হবে, এবং ওখানে যারা মুসলিম লিডার আছে তাদের সঙ্গে কথা বলুক, বলে শিফট করুক। আমি বলবো সুদীপ্তদা, বিমানবন্দর একটি অতি উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকা। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, মুখ্যমন্ত্রীদের যাতায়াতেও করা নিয়ম থাকে, অথচ এই মসজিদে যাওয়ার জন্য প্রতিদিন বহু মানুষ শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছে। কমিউনিস্টরা দেশদ্রোহী, এরা এই ধরনের ইনডিসিপ্লিন এতদিন সহ্য করেছে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু আমাদের মানে মানে হিন্দু বাঙালির জেরুজালেম এটা। এখানে কোনো রকম এই ধরনের মানে ইন্টলারেন্স সহ্য করা হবে না। একদম আমি বলছি, তাদের এই দেশের আইন মানতে হবে, সরে যেতে হবে এখান থেকে। আমি আবার বলছি, হিন্দু বাঙালির জেরুজালেম হলো এই পশ্চিমবঙ্গ, এবং আমরা 92% মানুষ ভোট দিয়ে এই ইসরায়েলকে দখল করেছি আমরা। এটা হিন্দু বাঙালির ইসরায়েল। এইখানে কিন্তু এই ধরনের চলবে না। যাদের পোষাচ্ছে না, বাংলাদেশ চলে যেতে পারে, পাকিস্তান চলে যেতে পারে, অন্য যে কোনো সেকুলার রাজ্য আছে, তামিলনাড়ু, ওখানে চলে যেতে পারে। এখানে থাকতে হবে না কাউকে। ইমাম সাহেব, সেই ইমাম সাহেব তিনি বলেছেন মসজিদ না সরিয়ে প্রয়োজনে উড়ালপুল ফ্লাইওভার তৈরি করে রানওয়ে বাড়ানো যেত। কি বলবেন? ওকে ধরে অ্যারেস্ট করা উচিত, ওই ইমামকে। ইমাম যদি দেশের আইন ভাঙে, ইমামকে প্রথমত ওটা সরাতে হবে, যে আসবে তাকে অ্যারেস্ট করতে হবে। অন্য কোনো রাস্তা নেই। দেখি মানে মানে মাওবাড়ি পেয়েছে নাকি? মাওবাড়ি পেয়েছে এটা? পুরো এয়ারপোর্টটা ঘিরে বসে আছে এই মসজিদে। শিয়ালদা স্টেশনে নামুক, চারিদিকে মসজিদ ঘিরে বসে আছে। হাওড়া স্টেশনের চারিদিকে মসজিদ ঘিরে বসে আছে। মেইন যে জায়গাগুলো আছে সেখানে ঘিরে বসে আছে, যাতে কোনো রকম গন্ডগোল লাগলে হিন্দুদের যাতে ওখানে ধরে কতল করতে পারে 1946 এর মতো। একদম এই ইমামকে ধরে অ্যারেস্ট করা উচিত। বারুইপুরের ইস্যুতে উত্তেজনা নয়, শান্তির ডাক এবার প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গলায়। আগে ধমকাতো, এখন নরম নরম কথা বলছেন কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। কি বলবেন? ঠিকই বলেছেন। একদম আমাদের যে ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলে দিয়েছেন যে উত্তর, আমার তো কিছু বলার নেই। একদম ঠিক বলেছেন। আগে গরম গরম কথা বলতো, এখন চুপ করে গেছে, বুঝে গেছে এদের থাকার কোনো জায়গা নেই। এরা কাওয়ার্ড কতগুলো এরা। ঠিক আছে, এদের যেভাবে মানে ইসরায়েলে যেভাবে এদের সঙ্গে বিহেভ করা উচিত, সেভাবে বিহেভ করা উচিত এদের সঙ্গে, কোনো রকম রংবাজি করলে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর
অশান্তির ঘটনায় গ্রেফতার সিপিআইএম নেতা লাইক আলী। উস্কানি, ভাঙচুর, রাস্তা অবরোধ এবং পুলিশে হামলার অভিযোগে পদক্ষেপ পুলিশের। রাজনৈতিক উদ্দেশ্যেই এই গ্রেফতার। লাইক আলী গ্রেফতার নিয়ে জানালেন সুজন চক্রবর্তী। কি বলবেন? আমি আবার বলছি, লায়েক আলী হোক আর নায়েক আলী হোক, যারা আছে প্রত্যেককে এখানে গ্রেপ্তার করা হতো। এদের বুঝতে হবে, আমরা ঢাকায় গিয়ে পারবো এই ধরনের রংবাজি করতে? আমরা ঢাকায় গিয়ে পারবো একজন মুসলমানকে এরকম ভাবে পিটিয়ে মারতে? এদের কি করে সাহস হয় যে এখানে বসে একজন নিরপরাধ হিন্দুকে পিটিয়ে মারে? 3জন হিন্দুকে এরা পিটিয়ে মেরেছে, কি করে সাহস হয়? এই লায়েক আলীকে ফাঁসি দিতে হবে, একে একদম ফাঁসি পর্যন্ত যেতে হবে, লায়েক আলীকে ফাঁসি দিতে হবে। দেশদ্রোহী এরা। আপনি ভাবতে পারেন ঢাকার বুকে হিন্দুরা গিয়ে 3জন মুসলমানকে পিটিয়ে মেরেছে? ওখানকার 20% 3 কোটি মুসলমানরা সবাইকে কেটে ফেলে দেবে ওরা। আর এইখানে একেবারে সেকুলারিজমের একদম মানে মানে হরির নাম খাবলা খাবলা চলছে নাকি? ইয়ার কি হচ্ছে? সেহেতু তা বিকাশ ভট্টাচার্য, তিনি সবসময় যা মন্তব্য করেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই বিকাশ ভট্টাচার্য এনকাউন্টার নিয়ে বলছেন, যারা এটা বলছেন তারা তো সেই মধ্যযুগীয় ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করছেন, অর্থাৎ যারা এনকাউন্টার সমর্থন করছেন হিন্দুত্ববাদীদের বিধে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে, এটি অত্যন্ত বিপজ্জনক। কি বলবেন, বাংলায় যোগী দাওয়াই শুরু হতেই কেন বিরোধীদের গেল গেল রব? আপনি বারুইপুরের এই এনকাউন্টার সমর্থন করেন? অ্যাবসলিউটলি সমর্থন করি। ও রাত্রিবেলা যদি পালিয়ে যেত তখন বলতো যে আরএসএস এর লোক বলে পুলিশ ছেড়ে দিয়েছে। ও ওখানে গুলি চালিয়েছে, ওকে তো এনকাউন্টার করবেই। সুদীপ্তদা, তসলিমা নাসরিনকে যারা তাড়িয়েছিল সিপিএম, ডাকেনি তৃণমূল। বিজেপির জমানায় কলকাতায় আসছেন তসলিমা নাসরিন, এমনটাই খবর। সিপিএম নিজেকে সাম্প্রদায়িকতার প্রধান বিরোধী বলে প্রচার করলেও তসলিমার ক্ষেত্রে তার আচরণ ছিল গভীরভাবে সাম্প্রদায়িক। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসে এই অন্যায় সংশোধন করতে পারতো। তারা বলতে পারতো বামফ্রন্ট যে লেখককে অপমান করে সরিয়েছে, নতুন সরকার তাকে পুনর্মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে আনবে। কিন্তু তৃণমূল তা করেনি। বামফ্রন্ট তাকে এক রাতে বের করে দিয়েছিল রিপন স্ট্রিটের বাড়ি থেকে। তৃণমূল সেই রাত্রিকেই প্রায় 2 দশকে পরিণত করেছে। রাজ্য সরকার তাকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনতে পারলে তার শুধু একজন লেখককে ঘর দেবে না, পশ্চিমবঙ্গের আহত আত্মসম্মানও কি পুনরুদ্ধার করবে? কি বলবেন? দেখুন, কার্ল মার্কস এবং তার যত ফলোয়ার্স আছে এরা সব 420। যেমন কার্ল মার্কস 420, লেনিন 420, স্ট্যালিন 420, মাও সেতুং 420, এরা সব 420। জ্যোতি বসু 420, এরা সব এক জিনিস, এদের মধ্যে কোনো জাতের পার্থক্য নেই। আপনি বিভিন্ন কমিউনিস্ট কান্ট্রিতে দেখবেন এরা কিভাবে মুসলিমদের উপর অত্যাচার করে। আপনি চেচনিয়ায় দেখেছেন রাশিয়ানরা কিভাবে অত্যাচার করেছে লাস্ট 100 বছর, 105 বছর। আপনি চীনে দেখবেন উইগুর প্রদেশে কিভাবে মুসলিমদের শেষ করে দেওয়া হচ্ছে। এইখানে এসে এই মুসলিমরা যত রংবাজি, এখানে কমিউনিস্টদের, এখানে এরা মুসলিমদের সঙ্গে হাত মেলায়, কারণ এখানে ডেমোক্রেসি আছে। এদের ধারণা এরা মুসলিমদের বোকা বানিয়ে ওদের মানে ঘাড়ের উপর চড়ে এরা আবার পাওয়ারে আসবে। সেই স্বপ্ন ওরা ভুলে যাক। মুসলিমরা যেখানে ইচ্ছা ভোট দিক, যদি 100% মুসলিমও এখানে সিপিএম কে ভোট দেয়, সিপিএম আগামী 30 বছরে পাওয়ারে আসতে পারবে না। ওরা এখন যেন তেন ভাবে চাইছে এখানে পাওয়ারে আসতে। আর আপনি আরেকটা কি প্রশ্ন করলেন আপনি এবার? যে আমি প্রশ্ন করলাম যে একজন লেখককে ঘর দেবে, মানে যদি তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেয় তাহলে কি পশ্চিমবঙ্গের আহত আত্মসম্মান পুনরুদ্ধার হবে? শুনুন, তো ওই সময় মুসলিম তোষণের জন্য বুদ্ধবাবু প্রথমে তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ায়, পার্ক সার্কাসে দাঙ্গা বাঁধায়। তারপরের বছর ও ঘোষণা করে যে 10% চাকরি মুসলিমদের জন্য সংরক্ষণ করে। এখানকার মিডিয়া এত মেরুদণ্ডহীন যে এই যে 10% সংরক্ষণ করা হলো মুসলমানদের নিয়ে, সেটা নিয়ে আনন্দবাজার থেকে শুরু করে এই সময় কেউ একটা কথা বলেনি। বর্তমান এত মেরুদণ্ডহীন এখানকার যে শিক্ষক সমাজ, এখানকার যে বুদ্ধিজীবী সমাজ, এত বড় অন্যায় নিয়ে কেউ কোনো কথা বলেনি। ঠিক আছে, ওই সময় থেকে এইবার প্রথমে 10% এই সংরক্ষণটা ওঠানো হলো। এইবার যেটা তোলা হচ্ছে সেটা হচ্ছে আপনার এবার তসলিমা নাসরিনকে আনা হবে। তসলিমা নাসরিন কলকাতায় থাকবেন, কেউ তসলিমা নাসরিনের গায়ে হাত দিক, তারপর দেখা যাবে কি করা যায়। একদম বারুইপুর ডোজ চলবে, বারুইপুর দাওয়াই চলবে। তসলিমা নাসরিন কলকাতায় আসবে এবং তসলিমা নাসরিনের গায়ে কেউ যদি হাত দেয়, বারুইপুর দাওয়াই চলবে, আমি বলে দিলাম এখানে। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কেন দরকার ছিল এই আইন? জিহাদিদের জন্য কি খারাপ খবর? জিহাদিদের জন্য বা কমিউনিস্টদের জন্য? আমাদের এখানে গুন্ডা মানে আমরা ভদ্রলোকের যাচ্ছিলাম 1967 পর্যন্ত। 1967-এ যেদিন অজয় মুখার্জি এখানে ক্ষমতায় আসে, চারিদিকে সব গুন্ডা তৈরি হয়। নাম্বার ওয়ান গুন্ডা হলো চারু মজুমদার এবং কানু সান্যাল। নাম্বার 2 গুন্ডাকে তৎকালীন শ্রমমন্ত্রী সুবোধ ব্যানার্জি। নাম্বার 3 গুন্ডা হলো প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতি বসু। নাম্বার 4 সিপিআই, আরএসপি। সেই সময় এরা গুন্ডামি করে এখানকার সব ইন্ডাস্ট্রি এখানে 12টা বাজায়। 66 থেকে 72 পর্যন্ত পশ্চিমবঙ্গে মোটামুটি সবাই বেকার ছিল। এখানকার অবস্থা এত খারাপ করে দিয়েছিল এরা। তো 60 বছর হয়ে গেছে। বাবা সাহেব যে সংবিধান তৈরি করেছিলেন সেটা ভদ্রলোকেদের জন্য,
তখন ভারতবর্ষ ভদ্রলোকেদের ভারতবর্ষ ছিল। বাবা সাহেব ভাবতে পারেননি যে কমিউনিস্টরা পরবর্তীকালে ক্ষমতায় আসবে এবং একটা জাতকে এরকম মানে গুন্ডাদের জাত বানিয়ে দেবে। সেই জন্য এই একটা সংশোধন দরকার, এই আইনটা দরকার। আগামী 1-2 বছর মোটামুটি বাড়াই বুদ্ধাবাই চললে আপনি দেখবেন মোটামুটি সব ঠিক হয়ে গেছে। সুদীপ্তদা, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় নাম উঠেছে কেম্যান দ্বীপপুঞ্জের। একদম ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা এই ছোট্ট দ্বীপপুঞ্জ হলো কেম্যান দ্বীপপুঞ্জ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, ইডির তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন মাস পর্যন্তই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেয়ার অয়েল এভিয়েশন এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। এমব্রায়ার লেগাসি 600 বিমান, অগস্তা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনার জন্য 2023 সাল থেকে 2026 সালের মধ্যে নয়া একটি প্রতিষ্ঠানের কাছে প্রায় 82.96 কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল। সেই হেলিকপ্টার কেনার জন্য 2023 সালেই কেম্যান দ্বীপপুঞ্জের একটি প্রতিষ্ঠানের থেকে 1.7 মিলিয়ন মার্কিন ডলারের কোলাটেরাল বিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছিল। সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন, আর কবে গ্রেপ্তার হবে পিসি ভাইপো, কি বলবে? মানে দেখুন, এই এখন তো এতদিন তো ওর ছিল, এবার গ্রেপ্তারটা করা উচিত, কারণ এতদিন ওর আদালত থেকে রক্ষা কবচ ছিল, এবার ওকে গ্রেপ্তার করা উচিত। এই এত টাকা পাচ্ছে কোথায়? এই আপনি দেখবেন এই বারুইপুর রোডের পাশে চারিদিকে আপনি দেখবেন এইখানে, এবং এটা সারা পশ্চিমবঙ্গে হয়েছে, বিভিন্ন লোকের জমি থেকে তাদের উৎখাত করা হয়েছে, ফ্ল্যাট থেকে উৎখাত করা হয়েছে, বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, কলেজের প্রিন্সিপাল হয়েছে টাকা দিয়ে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছে টাকা দিয়ে। মানে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। ইউনিভার্সিটির রেজিস্ট্রার হয়েছে, কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, এই বিভিন্ন কলেজের যারা অ্যাকাউন্টস দেখে, প্রত্যেকটা লোক চোর। আমি চোর বলছি, একদম খুব ভদ্র ভাষায় চোর বলছি, ডাকাত বলা উচিত ছিল বোধহয়। এই যে এই টাকার ভাগ এই গেছে ব্যানার্জিদের কাছে, আর ব্যানার্জিরা ওখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিনেছে। এই যে কটা দ্বীপপুঞ্জ কিনে রেখে দিয়েছে, সেদিন অর্জুন সিংজি বললেন না যে 1 লক্ষ কোটি টাকা সরিয়েছে, কোথায় 1 লক্ষ কোটি টাকা সরিয়েছে কেউ যায় না। ইমিডিয়েটলি জেলে পড়া উচিত, ইমিডিয়েটলি জেলে পড়া উচিত ওকে। 4 মাস আগেও যাকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন খোদ সুকান্ত মজুমদার, পালা বদলের পর বিজেপিতে যোগ দিতেই শ্রমিক ভট্টাচার্যের কথায় গুণীজন হয়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশচিক বড়াইক। উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তো জোর আলোচনা, কি বল? এই বড়াইকের আমি কোনোদিন নাম শুনিনি। এই বড়াইকের আমি প্রথমবার নাম শুনলাম, এরকম নামের যে কোনো সাংসদ আছে আমি তাও জানতাম না। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আপনাকে একটা জিনিস বোঝাই যে এই 3জন যারা নাকি রেজিগনেশন দিয়েছেন, তাদের আমরা মানে রেজিগনেশন এই কারণে দেওয়া হয়েছে যাতে তারা তৃণমূলের সঙ্গে না থাকে। কারণ আমাদের আরো 10টা এমপি দরকার অনেক বড় কাজের জন্য, সেটা হলো বড় রকম সংবিধান সংশোধন দরকার আগামী দিনে। আমি আপনাকে বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের পর যেমন প্রিজনার অফ ওয়ার যারা ছিল, সেই প্রিজনার অফ ওয়ারদের সুভাষচন্দ্র বোস এবং রাসবিহারী বোসের হাতে তুলে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করার জন্য। ঠিক তেমন এরা আমাদের প্রিজনার অফ ওয়ার মাত্র, এদের কাজে লাগানো হবে আগামী দিনে অনেক বড় যুদ্ধের জন্য। একদম। এবং একবার ওই যুদ্ধ করলে ওদের পক্ষে আর রাজনীতি করা সম্ভব হবে না। সকল সেকুলার রাজনীতি, ব্যবসার যে ফিরে পড়েছে, সেটা আর করা সম্ভব হবে না। ভালো তৃণমূল এখন বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় যাবেন, এই নিয়ে দলের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে, কি বল? গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল, এ তো কারো একজনের দল না। তৃণমূল হলে কেউ বলতো না। গণতান্ত্রিক দল, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে, তাদের পাল্টা মতামত কেউ দিচ্ছে। যেমন আমি একটু আগে বললাম যে এদের আমরা নিচ্ছি প্রিজনার অফ ওয়ার হিসাবে। এই প্রিজনার অফ ওয়াররা আমাদের হয়ে কাজ করবে, আমাদের হয়ে যুদ্ধ করবে, দ্যাটস অল। বঙ্গে কার্যকর গুন্ডা দমন আইন, হারমাদ তৃণমূলী গুন্ডাদের জব্দ করতে এটা দরকার ছিল বললেন মুখ্যমন্ত্রী। আর এমন দিনেই এই আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আবেদন মেনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ, কি বল? আদালতে হারবে। এই সকল আপনি যার নাম বলছেন গেছে, এই সব্যসাচী একদম ও দাঁড়াতে পারবে না, চট্টোপাধ্যায় হেরে যাবে। একদম। এই গ্রাহ্যই হবে না। এই আইন বহু রাজ্যে আছে, আমাদের অনেক পরে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই আইনে কোনো অসুবিধা নেই, এর আগে এই আইনে ছাড়পত্র পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ও লোককে বোকা বানানোর জন্য যাচ্ছে, যাতে ক্ষমতায় টিকে থাকা যায়, যাতে মুসলমানদের দুটো ভোট পাওয়া যায়, এর কোনো গুরুত্ব নেই। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের 12টি জেলার অনুদানহীন মাদ্রাসাগুলির ওপর একটি জরুরি তদন্ত এবং পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মাদ্রাসাগুলি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি নিয়ম মানা হচ্ছে কিনা, কতজন শিক্ষক এবং কর্মী আছেন, সেখানে শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা
আদেও আছে কিনা, এবং সবচেয়ে বড় কথা অনুদানহীন হওয়া সত্ত্বেও এই মাদ্রাসাগুলি চালানোর টাকা কোথা থেকে আসছে তা খতিয়ে দেখা হবে। এতদিন যে নজরদারি না হওয়া কি প্রশাসনিক একটা ব্যর্থতা সুদীপ্ত দা, নাকি রাজনৈতিক কারণেই চোখ বন্ধ করে রাখা হয়েছিল? রাজ্য সরকার কি কোনো বড় নিরাপত্তাজনিত তথ্য পেয়েছে নাকি এই মাদ্রাসাগুলির প্রশাসন? এই মাদ্রাসাতে শেখানো হয় হিন্দুরা খুব খারাপ, হিন্দুদের খুন করা উচিত, হিন্দু মেয়েরা খারাপ, তারা গনিমতের মাল, তাদের ডট 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 এই করা উচিত ওই করা উচিত, এসব শেখানো হয়। এর বাইরে কিছু শেখানো হয় না। এবং এগুলোর টাকা সব আসে ইরান থেকে, কোনোটা টার্কি থেকে আসে, এটসেট্রা। সেই টাকা তো আপনি জানেন কয়েকদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে। তো ঘটনা হচ্ছে যে বহুদিন আগে অ্যাকশন নেওয়া উচিত ছিল, নেওয়া হয়নি। বুদ্ধবাবু এক সময় অ্যাকশন নেবে বলেছিল। তো অনিল বিশ্বাস, সে তো বেসিক্যালি একটা ক্রিমিনাল। তো অনিল বিশ্বাস বারণ করেছিল যে না, আমাদের ভোটে জিততে হবে, ভাড়মে যাক বাঙালি জাত, এখানে তৈরি হোক ক্রিমিনাল। তো তারপর মমতা ব্যানার্জি তো এদের গলায় মালা দিয়ে রেখে দিয়েছিল। আমি বলছি শুধু এই মাদ্রাসা না, এখানে যে মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা বোর্ড চলছে ওটা তুলে দেওয়া উচিত। পড়তে হলে একদম মানে গভর্নমেন্টের যে এডুকেশন সিস্টেম আছে সেখানে পড়ো। আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, অনেক আছে, ওপেন স্কুল আছে, সেখানে পড়ো। এইসব ভুলভাল জিনিস পড়া বন্ধ করো। আর যদি পড়ে একদম ধরে জেল। আমি বলছি এই যে মাদ্রাসা বোর্ড আছে ওটা তুলে দেওয়া উচিত। শুধুমাত্র এই মানে কি বলে অবৈধ মাদ্রাসা তা নয়। এখানে শেখানো হয় যে অন্য ধর্মের সবাই খারাপ, আমরা শুধু ভালো, আমরা হারাম বাকি সব হালাল, নাকি আমরা হালাল বাকি সব হারাম। হ্যাঁ, একে কেটে ফেলা উচিত তোর। মানে আপনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে মাদ্রাসা বোর্ডটা তুলে দেওয়া? একদম 100%।